This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফোনকাটা এখন সময় ব্যাক টু ব্যাক 10টা বড় ব্রেকিং নিউজ দেখে নেওয়ার। শুরুতেই এক নম্বর ব্রেকিং, পিসিআরকে প্লে করতে বলবো। রাঁচির পর রায়পুরও বিরাট ম্যাজিক, পরপর 2 ম্যাচে সেঞ্চুরি বিরাটের, ওয়ানডেতে 53তম সেঞ্চুরি বিরাট কোহলির। এবার দ্বিতীয় ব্রেকিং, আজ দিনের সব থেকে বড় খবর, প্রাথমিকের চাকরি বাতিল নয়, 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল। রায়ের খবর, সেই খবরে উল্লাস প্রাথমিক শিক্ষকদের। পরের ব্রেকিং, প্রাতিষ্ঠানিক দুর্নীতি পাওয়া যায়নি, প্রাথমিকে 32,000 চাকরির মামলায় পর্যবেক্ষণ আদালতের। শিক্ষকদের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ ওঠেনি, শিক্ষকরা দুর্নীতিতে যুক্ত ছিলেন প্রমাণ হয়নি, পর্যবেক্ষণ আদালতের। এবার 4 নম্বর ব্রেকিং, এসআইআর এর ফর্ম ফিল আপের পরামর্শ মমতার, হিয়ারিং এ যান, না হলে নাম কাটা যাবে। এসআইআর করে নিজেদের কবর খুঁড়ছে বিজেপি, বিহারে জিতলেও বাংলায় পারবে না বিজেপি, মন্তব্য মমতার। পরের ব্রেকিং এ নজর রাখবো 5 নম্বর ব্রেকিং, সিথির 7 ট্যাঙ্কসে চলল গুলি, অটো সরানো নিয়ে বতসা, অটো চালক গন্ডগোল শুরু করতেই শূন্যে গুলি আর এক ব্যক্তির। পরের ব্রেকিং 6 নম্বর ব্রেকিং এ নজর রাখবো, এসএসসির গ্রুপ সি ডি নিয়োগে বয়স ছাড়ের নির্দেশ আদালতের। দাগি নয় এমন প্রার্থীরা বয়স ছাড়ের সুযোগ পাবেন, দাগি নন এমন প্রার্থীদের তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। এবার নজর রাখবো 7 নম্বর ব্রেকিং এ, রাজ্য বিজেপিকে ভোটে জেতার মন্ত্র নরেন্দ্র মোদীর, কঠোর পরিশ্রম করে বাংলা জয়ের পরামর্শ। বঙ্গ বিজেপি সাংসদের সঙ্গে 45 মিনিট বৈঠক প্রধানমন্ত্রীর। এবার নজর রাখবো আজকের 8 নম্বর ব্রেকিং এ, মুর্শিদাবাদের 22 সিটেই হারবে তৃণমূল, বিজেপির সঙ্গে লড়াই হবে বাম কংগ্রেস আইএসএফ এর। মুর্শিদাবাদে তৃণমূলের অস্তিত্ব থাকবে না, মন্তব্য শুভেন্দুর। এবার পরের ব্রেকিং এ নজর রাখবো আজকে 9 নম্বর ব্রেকিং, রাতারাতি তলানিতে নাম মৃত্যুহীন ভোট কেন্দ্রের, 480 থেকে 29-এ কমে হলো মৃত্যুশূন্য ভোট কেন্দ্র। সোমবার মৃত্যুহীন ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 2208, কমিশন রিপোর্ট তলব করতেই রাতারাতি সেই সংখ্যা কমে দাঁড়ায় 480-তে। আজ আরো কমে মৃত্যুহীন ভোট কেন্দ্র হলো মাত্র 29। আজকে শেষ ব্রেকিং এই মুহূর্তে 10 নম্বর ব্রেকিং, পুলিশের একাংশকে নিশানা শওকত মোল্লার, বোমা বাঁধার খবর দিলে চলে যাচ্ছে আইএসএফ এর কাছে, পুলিশের একটা অংশকে ধিক্কার, মন্তব্য তৃণমূল বিধায়কের। প্লেন ওঠানামার সময় চেপেছেন তো প্লেনে, সিট বেল্ট বেঁধে ফেলতে বলা হয়, যখন ঝাঁকুনি দেয় তখনও বলা হয়, মানে যখন একটু ঝাঁকুনি লাগে, চমক লাগে। আজকে ঠোঁটকাটা স্পেশাল শুরু করার আগে আপনাদের বলে দিচ্ছি, আগেই বলে দিচ্ছি, চমকে যাবেন না, কিন্তু কোনো কিছুতেই চমকে যাবেন না। আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলবেন না, যা বলার পার্টি বলবে। তার পার্টি তৃণমূল, আর তৃণমূল মানে কি? उनका नाम है ममता बनर्जी, पार्टी चलता है उनका नाम से। মমতা ব্যানার্জি না থাকলে তৃণমূল মরুভূমি হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় গেলে দলের কর্মীরা তো চাঙ্গা হবে, এটা তো খুব স্বাভাবিক। দলের প্রবীণ থেকে নবীন সবাই একমত, সবাই তাই বলেন যে তৃণমূল মানে মমতা, এবং মমতা মানেই তৃণমূল। এ তো অরণ্যের প্রাচীন প্রবাদের মতো, তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। সেই মমতাই কিনা একটি প্রশ্নের জবাবে তিনি উত্তর এড়িয়ে গিয়ে বলছেন দল বলবে। মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির। এবার চমক নাম্বার 2, কিন্তু চমকে যাবেন না। মুর্শিদাবাদের জেলা শাসকের সঙ্গে বৈঠক করেছেন, মিটিং করেছেন আজকে মুখ্যমন্ত্রী। আপনি বলবেন এতে চমক কিসের? সিএমডিএম মিটিং হবে, অত্যন্ত স্বাভাবিক। মুখ্যমন্ত্রী জেলা শাসককে সার্কিট হাউসে ডেকে মিটিং করেননি, নিজেই চলে গিয়েছিলেন প্রশাসনিক ভবনে। এই রকমটা কি সচরাচর হয়? সেখানে পৌঁছেই প্রথমে কিন্তু তিনি তার
প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এক দফা মিটিং করে। সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক থেকে বিভিন্ন আধিকারিকেরা। তবে সব থেকে বেশি জোর দেওয়া হয়েছিল মাইনরিটি ডিপার্টমেন্টের বিষয়ে। এই যে ঘুরছে না, সব ট্রেনিং হচ্ছে, কি করে চুরি করতে হবে, কি করে ভোটের সময় ঠিক থাকতে হবে, কাকে কাকে ট্রান্সফার করতে হবে, সব চলছে। এগুলো এটা ভোট চলছে। দিদি হেলিকপ্টারে ভোট ভ্রমণে বেরিয়ে গেছেন, সরকারি টাকা খরচ করে ভোট ভ্রমণ হচ্ছে এখন দিদি। হেলিকপ্টারে বনবন করে ঘুরছেন মুখ্যমন্ত্রী। কাল কলকাতা টু বহরমপুর, আজ বহরমপুর থেকে চাঁচল, আবার ব্যাক টু বহরমপুর। আজ সভা করলেন দক্ষিণ দিনাজপুর লাগোয়া মালদার চাঁচলে, আগামীকাল সভা করবেন বহরমপুরে। কেন? আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। দুশ্চিন্তা, সেটা ঠিক কোথায়? কি নিয়ে দুশ্চিন্তা? মানুষের মনে দুশ্চিন্তা তৈরি হলোটা কি করে, আমাদের প্রশ্ন। কথায় এক ধরনের কথা এবং অন্য ধরনের কাজ, মানে কথায় এক আর কাজে আর এক, সেই জন্যই কি দুশ্চিন্তা তৈরি হয়েছে? আমরা তো একবারও বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না। এসআইআর বা স্যাট, ইয়েস স্যাট বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যাট, এসআইআর বাংলায় হবে না। তৃণমূল বলেছিল স্যার হবে না, মানে এসআইআর হবে না, কিন্তু রমরমিয়ে হচ্ছে। এখন বলছে বলিনি তো যে এসআইআর করতে দেব না। অভিষেকের বক্তব্য আপনাদের শুনিয়ে দিলাম। তৃণমূল কথায় এক আর কাজে উল্টো, তাই কি দুশ্চিন্তা বাড়ছে? কাদের নিশ্চিন্ত করতে গিয়েছেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। তাহলে যত কিছু মুসলিমদের বেলায় কেন ভাই কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না? ফুপু, বুবু, খালা, চাচা, চাচি, 3টা বউ, 14টা বাচ্চা, এদের সব নাম কেটে যাচ্ছে, তো ওনার বুকে ব্যথা হচ্ছে। যে মানুষটা নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক। তারপরে আপনি নাম লেখালেন, সেই নাম যে উঠবে আপনি নিশ্চিন্ত হয়ে দেখবেন নামটা যেন ওঠে। ডাক লিস্টে উঠবে, তারপরে আবার হিয়ারিং হবে, হিয়ারিং এ আপনাকে যেতে হবে, না গেলে কেটে দেবে। আজকে তো শুনলাম সব সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে। সেই পুরনো কায়দা, প্রথমে নাম বাদ যাওয়ার ভয় দেখাও মানে ভোটারদের, তারপর বলো যে আমি তো আছি, আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। ম্যানেজ করছে, কারণ বাংলায় যা কিছু হচ্ছে এসআইআর এর নামে সব তৃণমূলের নেতৃত্বে হচ্ছে, কারণ সরকারটা তৃণমূলের। এটা সহজ সরল অঙ্ক একদম। ভোটার লিস্ট থেকে বাদ নাম কাটা যেতে পারে, বাদ পড়ে যেতে পারেন, এই রকম আশঙ্কায়, এই রকম আতঙ্কে কয়েকজনের মৃত্যু হয়েছে, অভিযোগ তেমনই। কয়েকজন আত্মহত্যা করেছেন, তারও কারণ তাই বলে দাবি, অভিযোগ যাই বলুন। কিন্তু এই দায়টা কে নেবে? ঠিক একই ব্যাপার ওয়াকফ আইনের ক্ষেত্রেও। মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে ওয়াকফ আইন চালু করতে দেবেন না, কিন্তু সেটা বহাল তবিয়তে চালু হয়ে গেছে। এখন কিন্তু শাসক পক্ষের সুরটাও গেছে পাল্টে। ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন, ধরা পড়েছেন। সিএকে এনআরসি বলেছেন। আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না, আপনারা বিশ্বাস রাখবেন। তৃণমূল যে মুসলমান হচ্ছে ভোট ব্যাংকের না, মুসলমানকে ভর্তি দেখাও এনআরসির নামে, এসআইআর এর নামে, আমি আছি তার নামে, আমি থাকলে তোমাদের ভয় নেই, সেই ভর্তি দেখিয়ে মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে। দেখুন, কেন্দ্রের আইন যে সব রাজ্যে চালু করতেই হবে, এটা যে ম্যান্ডেটরি, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু নয়, সব রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও জানেন, আগেও জানতেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানতেন, কারণ এটা তো ম্যান্ডেটরি, এটা তো কেন্দ্রীয় আইন। কোনো রাজ্য ব্যতিক্রমীভাবে বলতে পারে না যে আমি কোনো ক্লজ নিয়ে প্রশ্ন উঠতে পারে কিন্তু আমি চালুই করতে দেব না, এটা তো বলতে পারে না কোনো রাজ্যের সিএম। তারপরও ওয়াকফ আইন চালু করতে দেব না বলে হাওয়া গরম করেছিল তৃণমূল কংগ্রেস, তৃণমূলের সরকার। তার ধাক্কায় মুর্শিদাবাদ, মালদায় সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়েছিল। কে এর দায় এখন নেবে বলুন তো? এটা তো একটা বড় প্রশ্ন রয়ে গেল।
মুখ্যমন্ত্রী কখনো বলছেন এসআইআর হতে দেব না, আবার সেই মুখ্যমন্ত্রীর সমস্ত রাজ্য সরকারের কর্মচারীরা তেড়ে ফুড়ে নেমে যাচ্ছে বিএলও অফিসার হিসাবে। তাহলে তিনি কেন বলছেন, তারপরে আবার সেই কাজে তিনি তৎপরতা দেখাচ্ছেন। এতদিন বললেন মানব না, তারপরে আজকে বলছেন মেনে নেওয়া হলো। এটা উনি ভালো উত্তর দিতে পারবেন, আমি বলতে পারবো। ভরতপুরের তৃণমূল এমএলএ হুমায়ুন কবিরও বিরোধীদের ভাষাতেই কথা বলছেন বেশ কিছুদিন হলো। বেশ কয়েক মাস ধরে এক টানা দলের আগা থেকে গোড়া আক্রমণ করেই চলেছেন হুমায়ুন কবির। আগা থেকে গোড়া সব র্যাঙ্ক অ্যান্ড ফাইল, শীর্ষ নেতৃত্বকেও ছাড়েননি। সরাসরি চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রীকে। তারপরও হুমায়ুন কবির বহাল তবিয়তে তৃণমূলে আছেন এবং বাবরি মসজিদ বানাবেন বলছেন এই মুর্শিদাবাদেই। এখন আমার কাছে সব থেকে বড় আমার লাইফের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে 6ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান। আমি এগুলো সমর্থন করি না। আমাদের দল ধর্মনিরপেক্ষ দল। এটা দিদির নির্দেশেই করছে। দিদি থাকতে তার কিছু হবে বলে আমার মনে হয় না। তাহলে কি অধীরবাবুর কথাটাই ঠিক বলে ধরে নিতে হবে? এটাও কি ওই মুখে এসআইআর ওয়াকফ করতে দেব না, মুখে বিরোধিতা আর কাজে ঠিক উল্টো ব্যাপার? কেন বলছি, এত কিছু বলার পরেও হুমায়ুন কিন্তু শুধু তৃণমূলে আছেন তাই নয়, আগামীকাল বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভায় ডাকও পেয়েছেন হুমায়ুন কবির। ওনার মিটিংয়ে কি আপনি থাকবেন? ডাক পেয়েছেন? হ্যাঁ, ডাক তো নিশ্চয়ই পেয়েছি। মুখ্যমন্ত্রীর মিটিংয়ে কালকেও গেছিলাম। অ্যাডমিনিস্ট্রেশন যে মিটিং ছিল, ভিসি ছিল, সেখানে ডিএম সাহেবের উপস্থিতিতে ছিলাম। আবার কালকে মিটিং হবে, মিটিংয়ে যাব। উনি যদি নির্দেশ দেন যে বাবরি মসজিদ করা থেকে বিরত থাকুন, তাহলে? সেটা তো আমি অ্যাস্ট্রোলজার না, আর আপনি অ্যাস্ট্রোলজারের মতো আমাকে যেসব প্রশ্ন করছেন, এসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। দিদির দলের লোক দিদিকে আর বাধা দেয়? দিদির দলের ভাই, দিদির দলের লোক, দিদির দলের হয়ে রাইট করে, দাঙ্গা করে, দিদির দলের ভোট করে, দিদির দলের এখনো এমএলএ হয়ে আছে। দিদি থাকতে তার কিছু হবে বলে আমার মনে হয় না। দিদি তাকে রক্ষা করবে। দিদির কথাতেই করছে, দিদির পরামর্শই করছে, দিদির মদতেই করছে, দিদির সাহায্যেই করছে। হুমায়ুন সম্পর্কে তার এই সব রিসেন্ট মন্তব্য সম্পর্কে আমাদের প্রতিনিধি কৌশিক ঘোষ প্রশ্ন করতেই সবাইকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি উত্তর দিয়েছেন, হুমায়ুনের ব্যাপারে যা বলার দল বলবে। প্রশ্ন হচ্ছে দলটা কে? দল মানে তো বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস দল মানে তো আপনাকেই জানেন। মুর্শিদাবাদে আপনার দলের বিধায়ক হুমায়ুন কবির। আমি পুলিশের একটা অংশকে ধিক্কার জানাই। দু একটা আইসিওসির জন্য বাংলা বদনাম। পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে, আগুন নিয়ে খেলবেন না। আপনার মতন এসডিপিও আমি থোড়াই কেয়ার করি না। মুখ্যমন্ত্রী তার প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের, অফিসারদের বরাভয় দিচ্ছেন, ভয় পাবেন না। কিন্তু রাজ্যের পুলিশের একাংশ, বাংলার পুলিশের একাংশ কি রাজ্যে হাওয়া বদলের কোনো পূর্বাভাস পাচ্ছে? পুলিশের একাংশের হাবভাবে কি তারই বহিঃপ্রকাশ? দেখুন, না হলে মমতা মন্ত্রিসভার প্রবীণতম সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়ের ফোন রহড়া থানার ওসি ধরবেন না কেন? একটা জরুরি কাজ ছিল শোভনদেব বাবুর তখন। ফোনটা তো আমার আপনার মতো সাদামাটা লোক করেছে এমন নয়, আম আদমি নয়। শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের কৃষিমন্ত্রী, পুলিশের ওসি মন্ত্রীমশাইয়ের ফোন না ধরার হিম্মত বা দুঃসাহস দেখালেন কি করে? ওসি নাকি তখন ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে ব্যস্ত ছিলেন। রহড়া থানার ওসির ওপর রেগে গিয়ে শেষমেশ ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে ফোন করেন শোভনদেব। ব্লাড ডোনেট করছেন বলে আসতে পারছেন না, ওসি নাও আসতে পারেন, পুলিশ পাঠাতে পারতেন, তখন আমাকে কমিশনারকে ফোন করতে হয়। কমিশনার সঙ্গে সঙ্গে সম্ভবত ওদের ফোন করে জানায়, এবং উনি তখন নিজেই আমাকে ফোন করে বলেন যে আপনি আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ, এরকম ঘটনা বলে আমরা ওখানেই যাচ্ছি।
খড়দার দোপেড়িয়ায় পুকুর ভরাট হচ্ছে। আচ্ছা, আগে বলে রাখি, পুকুর ভরাট অ্যাকশন নিতে সরাসরি চলে যেতে হচ্ছে রাজ্য মন্ত্রিসভার প্রবীণতম সদস্যকে। কেন? এটা কি মন্ত্রীর কাজ নাকি গিয়ে পুকুর ভরাট ঠেকানো? স্থানীয় প্রশাসন কি করছিল? এটা একটা বেসিক প্রশ্ন। দেখুন, খবর পেয়েই পুকুর পাড়ে পৌঁছে যান বর্ষিয়ান শোভনদেব বাবু। ঘটনাস্থল থেকেই রহড়া থানার ওসিকে তিনি ফোন করেছিলেন। প্রয়োজনে পুলিশকে যদি না পাওয়া যায়, অতএব মন্ত্রী তো মেজাজ হারাবেনই। পুলিশের ভূমিকায় মেজাজ হারাচ্ছেন বিধায়ক, দক্ষিণের বিধায়ক শওকত মোল্লাও। এখানে আইএসএফ এর কয়েকটা বোম মারছিল। আমি পুলিশের একটা অংশকে ধিক্কার জানাই। আমরা যখন প্রশাসনকে বলছি, তাদের কাছে খবর চলে আসছে। আমরা তো এই এলাকায় গুলি বোমা রাজনীতি করতে চাই না। গত 2011 সালের পর থেকে এই ক্যানিং পূর্ব বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা গুলি ফাটেনি, একটা বন্দুক ফাটেনি, একটা বোমা ফাটেনি। গোটা ভাঙড়, গোটা ক্যানিংয়ের মানুষ ক্যানিং পূর্ব বিধানসভায় শান্তি বিরাজ করছে। দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারছে। আজকের আইএসএফ এর কিছু সমাজ বিরোধীরা, তাদেরকে হুঁশিয়ার দিয়ে বলছি, আগুন নিয়ে ছিনিমিনি খেলা করবেন না। আমরা যদি মনে করি 4টে আইএসএফ এখানে আছে, আমরা শেকড়টাকে 24 ঘন্টার মধ্যে এখান থেকে তুলে ফেলে দিতে পারি, কিন্তু আমরা ছুঁচো মেরে হাত বন্ধ করতে চাই না। আমরা জানি ওরকম 2-4টে গোলাম এই আমাদের বিধানসভাতে আছে, আশেপাশে আমাদের ঘরে। বোমা বাঁধা হচ্ছে এমন খবর প্রশাসনকে দিলে আইএসএফ এর কাছে খবর চলে যাচ্ছে, মানে নওশাদের দলের কাছে। অভিযোগটা কে করছেন? অভিযোগ করছেন ক্যানিং পূর্বের কোট আনকোট দাপুটে বিধায়ক শওকত মোল্লা। ভাঙড় থানার পুলিশের একাংশ তলে তলে আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়েছে, এমনটাই তো তার অভিযোগের নির্যাস। শওকতের অভিযোগের কিন্তু এটাই মূল নির্যাস। তিনি খবর দিচ্ছেন বোমা বাজছে আইএসএফ এর লোকজন, সেটা নাকি পুলিশের একাংশের মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে আইএসএফ এর কাছেই। পুলিশের একাংশ তৃণমূলের নেতাদের কথা কানে তুলছে না, কিন্তু কেন? এটা তো বেশ খটকা লাগার মতো ব্যাপার। যেখানে মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, যেখানে পুলিশের একাংশের শাসক তৃণমূলকে উপেক্ষা করার সাহস কি করে সম্ভব? কারণটা কি শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতার ক্রমাগত হুঁশিয়ারি যে তারা ক্ষমতায় আসছেন? চটি চাটা যে সমস্ত পুলিশ 100 টাকায় বেতন পান আর বিজেপিকে আটকানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছেন। আপনারা কি ভাবছেন পিসিআর ভাইপো থাকবে? যা পিসি তুই চলে যা, চলে যা, যা পিসি তুই চলে যা, পালাতে হবে। বিপিন অধিকারীর বাড়ির ছেলেকে, 8 বছরের ব্রিটিশের জেলে থাকা লোকের বাড়ির ছেলেকে পুলিশ টুলিশ দেখিয়ে খালা মমতা কিছু করতে পারবে না। হিসাব হবে, দণ্ড সুদ দিয়ে সুদে আসলে তুলবো। একটা সময় উত্তরপ্রদেশের লোক বলতো নয় মায়াবতী নয় মুলায়ম, আজকে দুজনই অতীত হয়ে গেছে। একটা সময় লোক বলতো সমোসা মে আলু আর বিহার মে লালু, আজকে লালু রাজ খতম হয়ে গেছে। চিরদিন কাহারও সমান নাহি যায়, পৃথিবীটা গোল। ভদ্র হন, আপনার বেতন তৃণমূল দেয় না, ট্যাক্সের টাকায় বেতন পান। সিআরপিসি আইপিসিতে কাজ করতেন, এখন ভারতীয় ন্যায় সংহিতাতে কাজ করুন। বেআইনি কাজ করলে আর মাত্র কয়েক মাস, এপ্রিলের পরে যা করার আমরা করব, নিশ্চিন্ত থাকুন। শুধু তো শোভনদেব চট্টোপাধ্যায় বা শওকত মোল্লার মতো নেতা নয়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও বারবার সাম্প্রতিক অতীতে পুলিশের ভূমিকায় সরব হয়েছেন। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। বিভিন্ন জায়গায় ছোট ছোট স্বার্থে নিষ্ক্রিয়তার জন্য, পুলিশের নিষ্ক্রিয়তার জন্য 2-1টা আইসি ওসির জন্য বাংলা বদনাম হচ্ছে। কিছু কিছু হকার ইউনিয়ন এবং পুলিশ তার একটা মান্থলি সিস্টেম করে নেয়, এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। পুলিশকে আরও স্ট্রিক্ট হতে হবে, অ্যান্টি সোশ্যাল অ্যাডভান্টেজটা দেওয়া চলবে না। আমরা প্রভাবশালী, অথচ এমন প্রভাবশালী যে পুলিশকে বললে কথা শুনছে না, এত বড় প্রভাবশালী আমরা।
কি জানি কার ওপর তার ক্ষোভ, কেন বলেছিলেন এমন কথা ফিরহাদ হাকিম। পুলিশ কথা শুনছে না, পুলিশ তাহলে কার কথা শুনছে বলুন তো? এর একটা অংশ তৃণমূলের দলদাস, আইন মানবে না তৃণমূল মানবে এই ঠিক করতে করতে মেরুদণ্ডই কালীঘাট ক্যামাক্সিটে বেচে দিয়েছে। পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থাটা ভেঙে পড়েছে। নিচুতলার পুলিশ কর্মীরা আর এই সরকারের কাজ মন দিয়ে করছে না। তারা দেখছে যে কিছু ইন্সপেক্টর, কিছু আইপিএস অফিসার, কিছু WBPS অফিসার যেভাবে সীমাহীন আনুগত্যের মাধ্যমে আইন রীতিনীতি লঙ্ঘন করছে, তা তাদের নিচতলা পুলিশ কর্মীদের মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে, পরিষ্কার করে সতর্ক করছি, আগুন নিয়ে খেলবেন না। পুলিশের আর মুখ দেখানোর মতন মুখ খুব কম। হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। আপনার মতন SDPO আমি থোড়াই কেয়ার করি না। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়িয়ে যাওয়ার লোক থাকবে না। কুশল পর্বে এরকমই হয়। দেখেছেন আপনারা বীরভূমে একজন ASI কিভাবে সরাসরি ফেসবুক লাইভ করে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই সরকারের এক্সপায়ারি ডেট যে লেখা হয়ে গেছে তা নিচুতলার পুলিশ কর্মীরাও বুঝতে পারছেন। 2 বছর পরে এই ধরনের আনন্দ আমাদেরকে বলি দেওয়া হয়েছিল। আজকে আমরা প্রমাণ করে দিয়েছি যে আমরা সত্যি যোগ্য। কাল থেকে ক্লাসরুমে ফিরবো কোনো দাগ ছাড়া। 32,000 হিবিব, 32,000 হিবিব। ঠিক 2.5 বছর আগে 2023-এর 12ই মে প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর তারিখ পে তারিখ, শুনানির পর শুনানি, রাতের ঘুম উড়ে গিয়েছিল এই শিক্ষকদের। কিন্তু যারা অভিযুক্ত, যাদের জন্য এই অপরাধ হয়েছে, তারা দিনে দিনে স্বস্তি পেয়েছেন। লাইন দিয়ে বলতে পারি প্রত্যেকেই প্রায় জামিন পেয়ে গিয়েছেন। জামিনে মুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক সরকার, পার্থ চট্টোপাধ্যায় আগেই বেরিয়ে গেছেন। আজ হাফ ছেড়ে বাঁচলেন 32,000 শিক্ষক। দেখুন তাদের অভিব্যক্তি। একই অভিযোগে পৃথক ফল। অভিযোগ SSC নিয়োগ দুর্নীতি। ফল 2016-র গোটা প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। অভিযোগ প্রাথমিক নিয়োগে দুর্নীতি। ফল 2014-র 32,000 শিক্ষকের চাকরি বাতিলের রায় খারিজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। SSC কেসের থেকে আমাদের কেসটা আলাদা ছিল, যার ফলে আমরা আরো ভালোভাবে জিতে গিয়েছি। কোথায় আলাদা? প্রাথমিক মামলা নিয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রায় লিখেছে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি থাকলে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যায়, কিন্তু তথ্য বিশ্লেষণ করে প্রাতিষ্ঠানিক দুর্নীতি পাওয়া যায়নি। কয়েকজন অকৃতকার্যকে গোটা নিয়োগ প্রক্রিয়ায় ক্ষতি করতে দেওয়া যায় না। এতে নির্দোষ শিক্ষকরা অসম্মানিত হতে পারেন, কলঙ্কিত হতে পারেন। ফৌজদারি মামলার ভিত্তিতে শিক্ষকদের চাকরি বাতিল করা যায় না। 1 নম্বর রিজন বলেছে যে সিঙ্গেল বেঞ্চ যে বলেছিল করাপশন হয়েছে, সেখানে করাপশনের কোনো প্রমাণ এখানে দেখাতে পারেনি কেউ। 2 নম্বর হয়েছে যা যা প্রিডিং ছিল সেই প্রিডিং এর বাইরে চলে গেছে। আমরা দেখাতে পেরেছি যে কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি তো নেই এবং অ্যাপটিটিউড টেস্ট, ইন্টারভিউ সমস্ত নিয়ম মাফিক হয়েছে। তদন্তকারী সংস্থা CBI যে নিখুঁত তথ্য প্রমাণ তুলে ধরতে পারেনি, তারই প্রতিফলন এই রায়। আদালত বলেছে শিক্ষকরা দুর্নীতিতে যুক্ত ছিলেন, তদন্তকারী সংস্থা প্রমাণ করতে পারেনি। 264 জন শিক্ষকের নিয়োগে অনিয়ম দেখিয়েছে CBI তদন্ত। আরও অতিরিক্ত 96 জন শিক্ষকের নিয়োগেও অনিয়ম মিলেছে। যা অনিয়ম ধরা পড়েছে তাতে গোটা প্যানেলের দুর্নীতি প্রমাণ হয় না। SSC-তে প্যানেল বাতিল হয়েছে, নতুন করে পরীক্ষায় বসতে হয়েছে চাকরিহারা শিক্ষকদের। যদিও প্রাথমিক মামলা নিয়ে ডিভিশন বেঞ্চের রায়, আবার পরীক্ষার সিদ্ধান্ত শিক্ষকের ওপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। আবার পরীক্ষা হলে ফেয়ার প্লে সুনিশ্চিত হবে না। 9 বছর পর চাকরি কেড়ে নিলে শিক্ষকরা বিরাট সমস্যার মুখে পড়বেন। পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে দাঁড়াবে। একটা স্তর 32,000 বাংলার ভাই বোনদের, শিক্ষকদের চাকরি সুরক্ষিত রাখলো। আরেকটা স্তর, দ্বিতীয় স্তর যেটা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে ছত্রে ছত্রে সিঙ্গেল বেঞ্চের রায়কে সমালোচনা করলো, ছত্রে ছত্রে SSC-র রায়কে সমালোচনা করলো। 2014 টেটে পাশ করলেও যারা চাকরি পাননি তারা তাকিয়েছিলেন হাইকোর্টের দিকে। ডিভিশন বেঞ্চের এই রায়ে হতাশ বঞ্চিত চাকরি প্রার্থীরা।
অনিয়ম বেনিয়ম তার এমনি হয়নি, সেখানে আর্থিক লেনদেন হয়েছে, যে কারণে কিনা আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের মানিক ভট্টাচার্য আর এই শিক্ষামন্ত্রী তারা জেল কাস্টডি থেকে বেলে আছে। এখন আমাদের মতো ক্যান্ডিডেটরা আমরা মাঠে পড়ে থাকলাম, আমরা পাশ করেও, আমরা টেট কোয়ালিফাইড হয়েও, আমরা ইন্টারভিউ দিয়েও আমরা কিন্তু নিয়োগটা পেলাম না। রায় খুশি 32,000-এর দলে থাকা প্রাথমিক শিক্ষকরা। কাল থেকে আমরা নিদাগ হয়ে আমরা স্কুলে যাব। আমাদের যেন মানে আজকে 2 বছর পর হয়তো আমরা আজকে রাত্রিবেলায় ভালো করে ঘুমোবো। কদিন নিশ্চিন্ত থাকতে পারবেন? এবার উত্তর মিলবে সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করতে চলেছেন আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি। রায় পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য, মাননীয় বিচারপতি স্টে করেনি, তবে এটার কাছে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে। আমি আবার বলছি, ইনভেস্টিগেশন চলবে। সিঙ্গেল বেঞ্চে যে ম্যাটারগুলো ছিল সেগুলো পেন্ডিং আছে, সিঙ্গেল বেঞ্চের ম্যাটারগুলোও চলবে এবং এটা আলটিমেটলি ডিসাইড হবে সুপ্রিম কোর্ট। স্বস্তি তাই আপাতত। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় পড়ে শোনাতেই তৃণমূলের নিশানায় প্রাক্তন বিচারপতি এবং অধুনা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সহানুভূতির রায় বলছে বিজেপি। বলছেন বিচারকদের কাজ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁত বার করার নয়। 2, আমরা বিচারকরা কেউ মধ্যযুগের নাইট নই যে ছদ্মবেশে মাথায় হেলমেট পরে রাতের অন্ধকারে সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোবো। অভিজিৎ গাঙ্গুলি সঠিক, তিনি ডকুমেন্ট এবং তথ্যের উপরে জাজমেন্ট দিয়েছিলেন, আর ডিভিশন বেঞ্চের 2 জাজ মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এই চাকরিটাকে বহাল রাখলেন। ঠিক নয়, আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। মালদায় মমতার সভার আগে তৃণমূলের গোষ্ঠী কন্দল। হরিশ্চন্দ্রপুরের বিধানসভাকে ঘিরে সরগরম গোটা মালদা জেলায়। ফের লড়াইয়ে মন্ত্রী তাজমুল হোসেন এবং বুলবুল খান। কে কত লোক আনতে পারে, কার পিছনে কতজন অনুগামী, এলাকায় কে বেশি শক্তিশালী, এই নিয়েই লড়াইয়ে তৃণমূলের 2 গোষ্ঠী। ফের অসুস্থ বিএলও, কাঁকুরগাছির বেসরকারি হাসপাতালে ভর্তি। হাওড়ার ডোমজুড়ের বাসিন্দা অসুস্থ বিএলও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়কে দেখতে গেলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। আর কত মৃত্যু চাইবে কমিশন? অসুস্থ বিএলওকে দেখতে গিয়ে কমিশনকে তোপ রাজীব ব্যানার্জি। এসআইআর এর কাজে সন্তোষ প্রকাশ বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের। কিছু সফটওয়্যার সংক্রান্ত সমস্যা ছাড়া মারাত্মক কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন তিনি। পূর্ব বর্ধমানের জেলা শাসকের দফতরে বৈঠক শেষে সুব্রত গুপ্ত আরও জানিয়েছেন, কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নাম লিস্টে থাকলে কেউ অভিযোগ করলে তদন্ত করে নাম বাদ যাবে।